এখানে ডক্টর মামুনুর মুস্তফা তিনি ইতিমধ্যে আগেও তিনি ব্যাপারে কথা বলেছেন, তিনি লিখেছেন। আজকে তিনি একটা তার গবেষণার লব্ধ একটা সুচিন্তিত বক্তব্য আজকে তিনি দিয়েছেন। এবারে দেখলাম প্রথমে তিনি আগেই সারসংক্ষেপটা তিনি আগে উত্থাপন করেছেন, যেটা সারসংক্ষেপটা আমরা সাধারণত পরে দেখতে অভ্যস্ত। তো সেই সারসংক্ষেপে তিনি 3 নম্বরে যেটা বলেছেন যে স্বল্প মধ্যমেয়াদে যদি উচ্চ কক্ষ পিয়ার চালু হয় আরও 105 জন জমিদার তৈরির তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে তার কথার কনক্লুডিং পার্টটা মোটামুটি বোঝা গেছে এটা সেটাতে। আমি প্রথমত কয়েকটা পয়েন্টে বলবো খুবই সুনির্দিষ্টভাবে। প্রথমত একটু কয়েকটা বিভ্রান্তির কথাটা একটু বলতে চাই। আমরা গত কয়েক মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে আমরা যে আলোচনার মধ্যে আছি এই নানা বিষয়ে, সেখানে নিম্নকক্ষের ব্যাপারে পার্লামেন্ট বলতে যেটা আমরা চিনি, জাতীয় সংসদ বলে যেটা চিনি, সেখানে পিয়ার নিয়ে কোনো আলোচনাই নাই। এটা স্পষ্ট থাকা দরকার। একটা ঐকমত্য কমিশন এটাকে কোনো এজেন্ডা আকারেও তারা এখানে উত্থাপন করেননি। 2-1টা দল তাদের বক্তব্যে তারা বলেছেন, কিন্তু এটা প্রধান কোনো আলোচনার ভেতরেই ছিল না, ঐকমত্য কমিশনের এজেন্ডার মধ্যেও এটা আসেনি। ফলে বাইরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে বলা হচ্ছে 70% মানুষ নাকি পিয়ারের পক্ষে। খুবই একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, বিভ্রান্তিকর একটা প্রচারণা। আমরা কেবলমাত্র আলোচনা করেছি মঞ্জু, আমরা কেবলমাত্র আলোচনা করেছি উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে। নিম্ন কক্ষে যেভাবে আছে সেভাবে নির্বাচন হবে। এবং এখানে আমি একাধিকবার ঐকমত্য কমিশনে বলেছি, নানা জায়গাতেও ইতিমধ্যে গত কমাসে শতাধিক বক্তৃতা করেছি। আমাদের মানুষ এখনো রাজনৈতিকভাবে এখনো নির্দিষ্ট সংসদীয় আসন, তার বিভিন্ন দল, তার মার্কা, যিনি তাকে চেনেন, যাকে জানেন, এই পদ্ধতিতে তিনি নির্বাচনে অভ্যস্ত। রাজনৈতিক দিক থেকে তিনি অভ্যস্ত। মনস্তাত্ত্বিকভাবেও আমাদের কোটি কোটি যে ভোটার, এখন 12 কোটি 60 লক্ষের উপরে এবার ভোটার, এভাবে তারা অধিকাংশ এভাবে তারা অভ্যস্ত। ফলে এই মানুষ, এই রাজনৈতিক দল, তাদেরকে রাজনৈতিকভাবে তৈরি করবার আগে, মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে তৈরি করবার আগে যদি নিম্নকক্ষে পিয়ারের যে আলোচনা হচ্ছে, এটা পুরোপুরি একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতার বাইরে অন্যভাবে এটাকে বলবার কোনো সুযোগ নেই। ফলে এটা কোনো আলোচনার কোনো সাবজেক্ট না। ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, এবং আমরা জুলাই যে সনদে যেটা আমরা চূড়ান্তভাবে গ্রহণ করেছি সেখানেও নিম্নকক্ষের ব্যাপারে কোনো আলোচনা নাই। তার মানে বিদ্যমান যেভাবে আছে সেভাবে নির্বাচনটা হবে। কেবল উচ্চকক্ষের ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা 25-26টা দল বলেছি, আমরা বিএনপি সহ কয়েকটা দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এভাবে এটার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। যখন আপনি ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি পিয়ার নাকি অন্য কোনো লক্ষ্য আছে। এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা, নাকি খসরু ভাইদের উপরে কোনো পরোক্ষ কোনো চাপাচাপির কোনো বিষয় আছে কিনা আমি জানি না, অথবা অন্য কোনো হিসাব নিকাশ আছে কিনা, এটা খসরু ভাই ভালো বলবেন বা অন্যরা হতে এই ব্যাপারে ভালো বলবেন। আর ইন্ডিয়া এখন যে আমাদেরকে গত 1 বছর ধরে প্রায় যে ইন্ডিয়া যে পোষণ করছে, কত লোক ঢুকালো, এটা আসলে প্রধান বিষয় না। ইন্ডিয়া একটা রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা করছে বাংলাদেশকে, অন্তর্বর্তী সরকারকে। কথাটা উল্লেখ করলাম এই জন্য, পিয়ারের ইস্যুটা যেভাবে হাজির করা হয়েছে, লক্ষ্যটা সম্ভবত পিয়ার না, লক্ষ্যটা অন্য কিছু। সেটা বুঝতে পারা আপনারা অনুসন্ধানী সাংবাদিক হিসাবে, মিডিয়ার যদি এটা আপনারা বের করতে পারেন, আপনারা একটা অসাধারণ কাজ আপনারা করবেন। কারণ তারা জানেন যে জাতীয় সংসদের নিম্নকক্ষে পিয়ারের সামান্যতম কোনো বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই। তাহলে যেটা নাই সেটা নিয়ে যখন আপনি তোলপাড় করেন, তাহলে বুঝতে হবে আপনি ডাইনে হয়তো সিগন্যাল দিয়ে বাঁয়ে আপনি যেতে চান বা অন্য কোথাও আপনি পৌঁছাতে চান।
তো এগুলো আমি বলেছি যে থলের বিড়ালগুলো যদি বের করে দেন তাহলে সাধারণ মানুষদের পক্ষে বুঝতে সুবিধা হয়, তাহলে আলোচনাটা আসে। আমরা বলেছি ইয়েস, আমরা উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে ইভেন সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা ইভেন কি জামাত ইসলামী সহ এই পক্ষের লোকেরা যদি আগামী পার্লামেন্টে 2/3 সিট তারা যদি পান, তখন যদি মনে হয় ইয়েস যে আমরা উচ্চকক্ষের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারি, তখন একটা সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যেই ব্যাপারটা সেটেল ডাউন হয়েছে। সেটেল করা বিষয়কে যখন আপনি আনফোল্ড করতে চান, যখন আপনি আবার আলোচনা আনতে চান, তখন এটা নিয়ে অনেক সন্দেহ অবিশ্বাস তখন তৈরি হয়। আর বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি মনে করি যদি পার্লামেন্ট ঠিক মতন ফাংশন করে, যদি আমরা বিএনপি জনগণের যে মতামত চিন্তা এটাকে বিবেচনা রাখলে বিএনপি উচ্চকক্ষে পুনর্বিবেচনা করবে না পিয়ারটা, এরকম কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে এখনই যাওয়াটা সমীচীন হবে না। আমি মনে করি বিএনপি দায়িত্বশীল দল, তারা জনগণের চিন্তা, রাজনৈতিক দলগুলোর বোধ এবং উচ্চকক্ষে যদি এ ধরনের একটা সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা যায়, বিএনপি নিশ্চয়ই সেটাও একটা বিবেচনার মধ্যে আছে। বিএনপি একটা কথা বলেছে, কিন্তু তারা আলোচনাটাকে ক্লোজ করেনি বলে আমার ধারণা। খুশিবা নিশ্চয় হতে ব্যাপারে তিনি বলবেন। এটা 2 হচ্ছে যে আমাদের ভারত উপমহাদেশের সারা দুনিয়াব্যাপী আরেকটা বিভ্রান্তির কথা, বিশেষ করে গণমাধ্যমের উদ্দেশ্যে আমি বলছি। বলা হচ্ছে 90-91টা দেশে পিআর কাজ আছে। এটা খুবই ভুল তথ্য, খুবই বিভ্রান্তিকর তথ্য। পিআরের প্রায় 100 ধরন আছে। পৃথিবীর এক এক দেশে এক এক প্রান্তে এক এক ধরনের। যখন আপনি এগুলোকে ব্যাখ্যা না করে যখন আপনি এভাবে উত্থাপন করেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। হ্যাঁ, তাহলে এত বড় বড় দেশ, উন্নত গণতন্ত্র যদি হয়, তাহলে আমাদের এখানে হবে না কেন? প্রথমত তথ্যের বিভ্রান্তি আছে। কোনো জায়গাতে লোকাল গভর্নমেন্টের পিআরের চেষ্টা আছে, লোকাল গভর্নমেন্টে আছে, কোথাও আপার চেম্বারে পিআরের প্রশ্ন আছে, কোথাও মিক্স, এমনকি আপার চেম্বারে মিক্স পদ্ধতি, সিটের সংখ্যানুপাতে আবার ভোটের সংখ্যানুপাতে। এটার অসংখ্য ধরন আছে, কিন্তু এটাকে ব্যাখ্যা না করে যখন এভাবে হাজির করেন, তখন বিরাট ধরনের বিভ্রান্তি তৈরি হয়। জনমতকে আসলে আপনি ভুলভাবে তাকে আপনি একটা নেওয়ার চেষ্টা করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আরেকটা হচ্ছে যে আমরা এখানে বলেছি, হ্যাঁ, যদি আমরা পিআর করতে পারি, আমরা বলেছি তাহলে রাজনৈতিক দলগুলো তারা আগে থেকে, যেটা আপনি দেখলাম আপনার এখানে আপনি উল্লেখ করেছেন ডক্টর মোস্তফা, আগে থেকে আপনি তালিকাটাকে মানুষকে আপনি প্রকাশ করবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে ধরুন আমরা যদি 20 লক্ষ ভোট পাই, সারা দেশে কি 25 লক্ষ ভোট পাই, তাহলে কোন 10 জন, কোন 5 জন, কোন 3 জন, তাহলে তারা উচ্চকক্ষে আসতে পারে, দেশবাসী আগে থেকে জানতে পারবে। তার মানে যখন তারা কোদাল মার্কায় ভোট দিচ্ছে, তখন তারা জানে আমি মার্কা দিচ্ছি, এই মার্কার যদি একটা সম্মানজনক ভোট পায়, তাহলে এই মানুষগুলো উচ্চকক্ষে আসতে পারে। হ্যাঁ, সেখানে আমি প্রান্তিক মানুষ, আদিবাসী, পাহাড়ের মানুষ, আমি সমাজের নানা পিছিয়ে পড়া মানুষ যাতে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারেন, অথবা আমি সমাজের গুরুত্বপূর্ণ মানুষ যাদেরকে আমরা উচ্চকক্ষে নিয়ে আসতে চাই, সমাজের বিভিন্ন পর্যায়ে দক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিরা, এই তালিকাটা থাকলে সেটা সুবিধা হয়। যারা পিআরের কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। এরপরে যেটা বলতে চাই, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমি শুধু পয়েন্টটা উল্লেখ করতে চাই। আপনি গণতন্ত্রের কথা বলছেন, আমি যদি আজকে আমরা এই হলে যে কজন আছে, আমরা যদি আজকের রাজনৈতিক দল গঠন করতে চাই, যে দল হয়তো কালকে নিবন্ধন হবে না, তাহলে এই দলেরও নির্বাচন করবার একটা সুযোগ সংবিধান আমাকে দিয়েছে, গণতান্ত্রিক অবস্থা আমাকে দিয়েছে, আরপিওর মধ্যেও সেটা আছে। কিন্তু এটা যদি মাত্র নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য হয়, তাহলে আপনি বিপুল অংশের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার থেকে আপনি বিপুল অংশকে বাস্তবে আপনি বঞ্চিত করছেন। স্বতন্ত্র তো কোনো প্রশ্নই নাই। আমাদের এই গণতন্ত্রের একটা সৌন্দর্যের জায়গা হচ্ছে একটা বহুত্ববাদী সমাজের মধ্যে মানুষ কোনো দলকে পছন্দ করছে না, তিনি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চান, কিন্তু পিআরএ পদ্ধতিতে সেই সুযোগটা কার্যত থাকছে না। আমি এই ব্যাপারে আরও 20টা-25টা পয়েন্ট বলতে পারবো, সময়ের জন্য সেটা আমরা উল্লেখ করছি না। এরপরে হচ্ছে যেটা বলে কথাটা শেষ করব, এখন সরকার এখন কি করবে?
আমি ইতিমধ্যেই ঐক্যমত কমিশনকে বলা হয়েছে, আমরা শেষ করলাম যে আপনারা আমরা তো আগামী 15 তারিখে আশা করি আমরা জুলাই সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করব, অঙ্গীকারনামায় আমরা স্বাক্ষর করব। এখন আলোচনা চলছে, যেটা আমরা কনক্লুড করেছি বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে, সেখানে আমরা একমত হয়েছি। এটাও একটা বোঝাপড়া। আমি মনে করি রাজনৈতিক দলগুলো খুবই একটা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। এটা নিয়ে কেউ আমাদের মধ্যে যাতে বিভক্তি বিভাজন তৈরি না হয়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনেক ডিবেট, গণপরিষদ নির্বাচন, সংবিধান সভা নির্বাচন ইত্যাকার বহুবিধ প্রস্তাব, কিন্তু বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সবাই অবস্থানটাকে পরিবর্তন করে আমরা একটা জায়গাতে এসেছি, দলগুলোকে নেশনকে ঐক্যবদ্ধ করবার জন্য, নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সংকটগুলো যাতে তৈরি না হয় সেটাকে বন্ধ করার জন্য। এবং সেখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বলেছি যে আমরা নির্বাচনের সময়, যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই, সেদিনই গণভোটটাও সেদিন হতে পারে। ওভারওয়েলমিং মেজরিটি 30টা দলের মধ্যে 1-2 দল ছাড়া বাকি সবাই মতামত দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা যেতে পারে। আমরা আর্গুমেন্টগুলো দিয়েছি যে আপনি এক যাত্রার জন্য আপনি দুবার কেন আপনি আয়োজন করবেন, সময়টা নাই, সরকারের সক্ষমতা নাই, বাজেটের পরিস্থিতি ভালো না, বিশাল ল এনফোর্সিং এজেন্সিকে ডিপ্লয়মেন্টের প্রয়োজন হবে, বাট দেয়ার মাইট বি আদার ক্রাইসিস। এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজন, সন্দেহ বিশ্বাস তৈরি হবে। সুতরাং আমরা বলেছি আরেকটা সবচেয়ে বড় যেটা আমি উল্লেখ করেছি ওখানে, যে আপনি যদি নভেম্বরে যদি আপনি গণভোটের আয়োজন করতে চান, এটা খুবই বিপজ্জনক ফলাফল বেরিয়ে আসতে পারে। 10-15-20% যদি ভোট পড়ে গণভোটে, 80-85% মানুষ যদি দেখা যায় গণভোটে তারা অংশগ্রহণ করলেন না, তারা ভোট কেন্দ্রে গেলেন না, কারণ এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আনার জন্য রাজনৈতিক দলগুলো তেমন কোনো কাজ করবে না, কারণ এখানে তার তো নিজের প্রার্থী নাই, মার্কা নাই। ফলে এই প্রচারটা হতে পারে, তাহলে কি 80-85% জাতীয় সনদকে তারা কি প্রত্যাখ্যান করলো, যেটা জুলাই আগস্টের এই গণজাগরণ গণঅভ্যুত্থানে আমাদের সবার যেটা ম্যান্ডেট, এটা আমাদের জন্য বিরাট একটা সেটব্যাক, একটা পলিটিক্যাল ডিফিট, গণঅভ্যুত্থানের রাজনৈতিক পরাজয় হিসাবে এটা বিবেচনা হতে পারে। এবং বেশি টানতে যে এটা উল্টো কিন্তু ব্যাকফায়ার কিন্তু এটা কিন্তু করতে পারে। এবং যদি 10-15-20% যদি ভোটের জায়গায় দাঁড়িয়ে যায় গণভোটে, এই সনদ নিয়ে এগোনোর তখন একটা পপুলার ম্যান্ডেট কি, মানুষ কি বলছে, এটা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে পারে। কেউ তারপরে যদি আদালতে যান যে 10-15%-20% মানুষের ভোট নিয়ে এটাকে কি করে জনগণের উপর এটাকে আপনি চাপিয়ে দেবেন, there might be lot of issues, lot of crisis, পলিটিক্যাল অনেকগুলো বড় দুর্যোগ, অনেক সংকট এই প্রস্তাবের পিছনে পিছনে কিন্তু হাঁটছে। সুতরাং এটা অনেক সতর্ক দরকার, অনেক বুদ্ধিমত্তা দরকার, অনেক সামগ্রিক বিবেচনার মধ্যে এর বিবেচনা। সেজন্য বলেছে আগে গণভোটের প্রশ্নটাই হচ্ছে অবান্তর, এবং ইতিমধ্যে একটা ওভারওয়েলমিং মেজরিটি হয়েছে। আমি আশা করি আজকে বা কালকে ঐক্যমত কমিশন থেকে সরকারকে তারা যে প্রস্তাবনা দেবেন, সরকারে নিশ্চয়ই মানুষের মতামত, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত, এটাকে বিবেচনায় রেখে তারা এগোবেন। সরকার নিশ্চয়ই অবশ্যই কেবলমাত্র সনদের উপরে, সেখানে একটা প্রশ্নের উপরে যে জুলাই সমঝোতা সনদ, যেহেতু দলগুলো অঙ্গীকারনামা করেছেন, স্বাক্ষর করেছেন, যেহেতু গণভোটের ব্যাপারে একমত, সুতরাং আপনারা এটাকে বাস্তবায়নের ব্যাপারে আপনি হাঁ বা না বলুন। তারা হাঁ বলবেন অথবা না বলবেন এটার জন্য, এবং এটা সম্ভাবনা আছে 70-80% মানুষ গণভোটের পক্ষে বলার জন্য। আগে দিলে এটা 10-15% নেমে আসার ঝুঁকি থাকবে। এরকম বড় ঝুঁকি, দেশ জনগণ অভ্যুত্থানকে এরকম বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে নেওয়াটা কোনো বিবেচনার কাজ হবে না। শেষ করব আমি যেটা বলে, এসব প্রস্তাবগুলো আমাদের মধ্যে আরও বিভক্তি বাড়াবে, বিভাজন বাড়াবে। ইতিমধ্যে সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছেন। বরঞ্চ এখন 15 তারিখে জুলাই সনদটা স্বাক্ষর করবার পরে আমাদের কাজ হবে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ সবাইকে এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন, যে আমি যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছি, কেবলমাত্র আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট করে যদি আমরা বেরিয়ে যেতে পারি, এই অভ্যুত্থানের অর্জনটাকে বলতে পারি এটাকে আমরা রক্ষা করলাম। এটা একটা আইনগত ভিত্তি পেল, রাজনৈতিক ভিত্তি পেল, জনগণের মতামত সম্মতির মধ্য দিয়ে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে 50% সমস্যার সমাধান হয়ে যাবে
যদি নিয়মতান্ত্রিকভাবে 5 বছর পর পর কেবলমাত্র যদি আমরা নির্বাচন করতে পারি, যত আলোচনা তার 50% কিন্তু থাকবে না যদি কেবলমাত্র একটা নিয়মতান্ত্রিকভাবে একটা অবাধ নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি। বাকি আলোচনা দলগুলো আলোচনা করবে, পার্লামেন্টকে কী করে কার্যকর করা যাবে, সংসদীয় কমিটিগুলো কিভাবে কার্যকর করা যাবে। ইতিমধ্যে যে প্রস্তাবগুলো এসছে, আমাদের সংসদকে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা লজিক্যাল র্যাশনাল ভারসাম্য কীভাবে তৈরি করতে পারি, অসংখ্য প্রস্তাব আমরা দিয়েছি। আশা করি আমরা একটা নতুন অভিযাত্রার পথে আমরা হাঁটছি। আমি মেহেরবানি করে বলতে চাই, এক যাত্রায় কোনো দল আপনি 100% অর্জনের চেষ্টা মেহেরবানিটা করবেন না, তাহলে কিন্তু আমছালা সবই কিন্তু যাওয়ার একটা জোগাড় হতে পারে। সেজন্য বলতে চাই, যেটুকু হইতে পারেন আমরা এর উপরে দাঁড়াই, এবারকার ফেব্রুয়ারি মধ্য দিয়ে আমরা এটুকু আমরা অর্জন করি। পরবর্তী পার্লামেন্ট আছে, নির্বাচন আছে, আপনি অংশ নেবেন। আর আমি বাকি দল উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা যা করতে চান দলের ম্যানিফেস্টোর মধ্যে এগুলো আপনারা যুক্ত করেন, ম্যানিফেস্টো যুক্ত করেন। মানুষ যদি আপনাদেরকে বিপুলভাবে বিজয়ী করে, 2/3 যদি আপনারা আসন পান, তখন আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে দরকার হলে নিম্নকক্ষ আপনারা ভবিষ্যতে পিআর চালু করবেন কিনা সে রায়টা যদি জনগণ আপনাদেরকে দেয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু অবাক হবে না, মানুষ হয়তো আপনাদের পক্ষে সমর্থন করবে। কিন্তু এই নিয়মতান্ত্রিক ধারা পদ্ধতির বাইরে যে মেহরবানি করে জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা কেউ না করি। তা ইতিমধ্যে সরকার অনেক সংকটে আছে, সেজন্য আমরা সংকটটা না বাড়িয়ে কীভাবে সংকটটা কাটিয়ে উঠে সবাই মিলে ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি। আগামী পার্লামেন্ট যেখানে প্রথম দিকে তারা একদিকে একটা কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে তারা ফাংশন করবেন, প্রথম হয়তো একটা অধিবেশনে হতে পারে 15 দিন, 1 মাস কি 2 মাস কি 3 মাস, পরবর্তীকালে এটা রেগুলার পার্লামেন্ট হিসেবে ফাংশন করবে। এইটুকু একটা বোঝাপড়ার জায়গাটা এসছে। চলুন আমরা এবার এইটুকু অর্জন করি। বাংলাদেশে আমরা এবার যে সূচনা হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রার পথে, সে পথে আমরা হাঁটি। আমি আশা করি তাহলে